বাকি সব ফ্র্যাঞ্চাইজগুলোর মতোই গুজরাট টাইটান্সও তাদের আইপিএল এর প্লেয়ার্সদের রিটেনশন লিস্টটা জমা দিয়ে দিয়েছে নির্ধারিত সময়। তো গত মরশুম থেকে গুজরাট টাইটান্স কোন কোন প্লেয়ারকে রিটেন করলো, কত টাকার বিনিময়ে তারা তাদের দলে ধরে রাখলো, কিংবা এই প্লেয়ার্স রিটেনশনের পর আর কত টাকা পড়ে রয়েছে তাদের হাতে আইপিএল এর মেগা অকশনের জন্য, চলুন এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। গুজরাট টাইটান্স পাঁচজন প্লেয়ারকে ধরে রেখেছে তারা গত মরশুম থেকে। এই জায়গায় সর্বোচ্চ 18 কোটি ইন্ডিয়ান রুপির বিনিময়ে রিটেন করা হয়েছে আফগানিস্তানের স্টার অলরাউন্ডার রাশিদ খানকে। তারপর 16.5 কোটি ইন্ডিয়ান রুপির বিনিময়ে রিটার্ন করা হয়েছে গুজরাট টাইটান্সের গত মরশুমের ক্যাপ্টেন শুভমান গিলকে। তিনি আর কি আগামী মরশুমের ক্যাপ্টেন থাকছেন এরকমটা নিশ্চিত করে দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে। এরপর সাই সুদর্শনকে 8.5 কোটি টাকার বিনিময়ে রিটার্ন করা হয়েছে। আর এরপর বাকি যে দুইজন রয়েছেন তাদেরকে আনক্যাপ্ট ক্যাটাগরিতে রিটার্ন করেছে গুজরাট টাইটান্স। তারা হলেন রাহুল টেওয়াটিয়া আর শাহরুখ খান। দুজনকেই 4 কোটি ভারতীয় মুদ্রার বিনিময়ে রিটার্ন করা হয়েছে। তাহলে হিসাব মতো এই 5জনকে রিটার্ন করতে গুজরাট টাইটান্সের মোট খরচ হয়েছে 51 কোটি ভারতীয় মুদ্রা। তাহলে হিসাব মতো আইপিএল এর মেগা অকশনের জন্য তাদের হাতে পড়ে রয়েছে আর 69 কোটি ইন্ডিয়ান রুপি। মানে দেখতে গেলে বেশ অনেকটাই টাকা তাদের হাতে রয়েছে। তারা যথেষ্ট ভালোভাবেই মানে 5জন তো তারা রিটার্ন করেছে, আরও অন্ততপক্ষে সর্বোচ্চ 20 জন তারা কিনতে পারবে নিলাম থেকে। তো প্রথমেই রাশিদ খানের কথায় আসি। রাশিদ খান আমরা জানি 2017 সালে তার আইপিএল এ ডেবিউ হওয়ার পর থেকে মানে তিনি প্রায় প্রত্যেকটা সিজনই আর কি মানে কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করেছেন নিজের দলকে। মানে ডেফিনেটলি সেটা বল হাতেই মানে প্রত্যেকটা সিজনেই তিনি উজ্জ্বল পারফর্মার ছিলেন, এমনটা আপনাকে বলতেই হবে। শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে এই 2024 মরশুমটা, যেখানে তিনি মানে অন্যান্য আর কি সিজনগুলোর তুলনায় কিছুটা ফিকে ছিলেন। তার বোলিং অ্যাভারেজটাও ছিল 36-এর উপর, তার ইকোনমিটাও ছিল 8-এর উপর। মানে খুব ভালো পারফরমেন্সই তিনি করে গেছিলেন 2017 থেকে 2023 পর্যন্ত। শুধুমাত্র এই 2024টা একটু আর কি তার বলতে গেলে পা পিছলে গেছিল, কিন্তু তারপরেও রাশিদ খান তো রাশিদ খানই। তিনি আইপিএলে 121 ম্যাচে 149টা উইকেট শিকার করেছেন। তার ইকোনমিটা হচ্ছে 7-এর নিচে, তার ইভেন বোলিং অ্যাভারেজটা হচ্ছে খুবই হেলদি, ওই প্রায় আর কি বলতে গেলে 21-22-এর মতো। তো এইরকম একজন আর কি স্টার বোলার, এইরকম একজন স্টার পারফর্মার যার লেগ স্পিনটা খুবই কার্যকরী, সেটা যে কোনো সময়, সেটা পাওয়ার প্লেও হতে পারে, মিডিল ওভার্সেও হতে পারে, আবার ডেথ ওভার্সেও হতে পারে। আর ইভেন ডাউন দ্য অর্ডারে এসে তিনি যে ঝোড়ো ব্যাটিংটা করতে পারেন। আমার মনে আছে 2023 সালের আইপিএলে একটা ম্যাচে ওই মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে রাশিদ খান এমন ব্যাটিং করছিলেন, 79 রান তিনি করে দিয়েছিলেন। মানে টপ অর্ডার ব্যাটাররা সবাই ফেল করেছিল। মানে তিনি এমনভাবে ইনিংসটা খেলছিলেন মনে হচ্ছিল মুম্বাইকে তিনি প্রায় একাই হারিয়ে দেবেন, সেটা তো প্রায় তিনি করেই ফেলেছিলেন। তো এইরকম একজন প্লেয়ারকে ডেফিনেটলি যে কোনো ফ্র্যাঞ্চাইজ টিম ধরে রাখতে চাইবে। তো রাশিদ খান ক্যাপ্টেন না হওয়া সত্ত্বেও তাকে সর্বোচ্চ 18 কোটির বিনিময়ে রিটার্ন করেছে গুজরাট টাইটান্স। এরপর আসি তাদের ক্যাপ্টেন শুভমান গিলের কথায়। শুভমান গিলকেও এই জায়গাটায় 16.5 কোটি দিয়ে রিটার্ন করা হয়েছে। তো শুভমান গিল ওই জায়গাটাতেই তাদের সাথে নেগোসিয়েশনে রাজি হয়েছিলেন যে তিনি তার স্যালারিতে কিছুটা কাট অফ করে সেকেন্ড রিটেনশন হিসেবে তিনি ওই দলে থাকতে, যদিও তাকেই কিন্তু এই গুজরাটের ম্যানেজমেন্ট ক্যাপ্টেন হিসেবেই রেখে দিয়েছে। আমরা সবাই জানি ওই গত মৌসুমে হার্দিক পান্ডিয়ার ওই রকম একটা অবিস্মরণীয়ভাবে ওই গুজরাট থেকে মুম্বাইতে চলে যাওয়া। তো ওই জায়গায় আর কি হার্দিক পান্ডিয়া তার আগের দুটো সিজনে গুজরাটকে যেভাবে লিড করেছিলেন, এক বছর আর কি চ্যাম্পিয়ন হয়েছিলেন তারা, আর তারপরে সিজনে রানার্স আপ হয়েছিলেন। তো এইরকম একজন টিম যখন তাদের ক্যাপ্টেনকে হারিয়ে ফেলে, তো সেই জায়গায় একটা অস্থিরতার মধ্যেই পড়েছিল গুজরাটের টিম ম্যানেজমেন্ট। তো সেই কারণেই আর কি শুভমান গিল যেহেতু তাদের দলেই ছিলেন, গিলকেই আর কি একজন তরুণ নেতা হিসেবেই তারা বেছে নিয়েছিলেন। গিল কিন্তু মানে অ্যাজ আ ক্যাপ্টেন গত মরশুমে যে তিনি খুব খারাপ পারফরমেন্স করেছেন, বিষয়টা কিন্তু মোটেই এরকম নয়। আর এছাড়া ব্যাট হাতে তিনি গুজরাট টাইটান্সে যে 3টা মরশুম খেলেছেন, 3টা মরশুমে তিনি উজ্জ্বল পারফরমেন্স করেছেন। 2023 সালটা তো তার সবচেয়ে ভালো কেটেছিল। তিনি 890 রান করেছিলেন ওই এক মরশুমেই, তিনটা সেঞ্চুরি তিনি করেছিলেন। আর এছাড়াও ওই বাকি দুই মরশুমে মানে 2022 আর 2024-এও তিনি 400+ রান করেছিলেন। তার অ্যাভারেজ বা স্ট্রাইক রেট যথেষ্ট হেলদি ছিল ওই জায়গাটায় বলতেই হবে। আর এছাড়া ক্যাপ্টেন্সির ব্যাটন যেহেতু তার হাতে, তো সেই কারণে শুভমান গিলকে রিটার্ন করতেই হতো গুজরাট টাইটান্সকে। আর এছাড়া সাই সুদর্শন, যাকে আর কি রিটার্ন করেছে গুজরাট টাইটান্স থার্ড রিটার্ন প্লেয়ার হিসেবে। তো এই সাই সুদর্শনকেই 2022 সালে প্রথমবার কিনেছিল এই জিটি টিম ম্যানেজমেন্ট অকশন থেকে মাত্র 20 লাখ ইন্ডিয়ান রুপিতে। এই 3 মরশুমে তিনি এমন পারফর্ম করেছেন, 3 মরশুম মিলিয়ে তিনি 25 ম্যাচ খেলেছেন, 1034 রান করেছেন। তার অ্যাভারেজটা হচ্ছে খুবই হেলদি, 47 অ্যাভারেজ। টি20তে তাও আবার ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে একজন নতুন নিউ কামার ব্যাটারের যে 47 অ্যাভারেজ রেখে ব্যাটিং করে যাওয়া, এটা কিন্তু মোটেই কোনো সহজ কাজ নয়। এছাড়া তার স্ট্রাইক রেটটাও যথেষ্ট হেলদি, নিয়ার অ্যাবাউট 140+। আর এছাড়াও এই 25 ম্যাচের মধ্যে তিনি একটা সেঞ্চুরিও করে ফেলেছিলেন। এছাড়াও 6টা হাফ সেঞ্চুরি তিনি ওই জায়গাটায় করেছেন। আর 2023 আইপিএল ফাইনালটার কথা আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে। 96 রানের একটা খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ইনিংস তিনি খেলেছিলেন তার দলের জন্য।
আইপিএলে এই ব্রিলিয়েন্ট পারফরমেন্সের জন্য সাই সুদর্শন এর মাঝে কিন্তু ইন্ডিয়ান টিমেও তার ডেবিউ করে ফেলেছে। তো এই সব কিছু বিচার বিবেচনা করে আর যথেষ্ট চিন্তা ভাবনা করেই গুজরাট টিম ম্যানেজমেন্ট সাই সুদর্শনকে রিটেন করেছে থার্ড রিটার্ন প্লেয়ার হিসেবে। আর বাকি যে দুইজন আনক্যাপড প্লেয়ারকে রিটার্ন করেছে ওই শাহরুখ খান আর রাহুল টেওয়াটিয়া, দুজনকেই 4 কোটি ভারতীয় মুদ্রার বিনিময়ে তো রিটার্ন করেছে গুজরাটের টিম ম্যানেজমেন্ট। আমি বলবো এই রিটেনশনটা মোটা দাগে খুব একটা খারাপ হয়েছে এরকমটা বলা যাবে না, কিন্তু তারপরেও আমি বলতে চাই দুজনকে না নিয়ে গুজরাটের ম্যানেজমেন্ট যদি একজনকে নিত, রাহুল টেওয়াটিয়াকে নিয়ে ওই জায়গাটায় আর কি আরেকটা অপশান তারা যদি খোলা রাখতো আরটিএম বা রাইট টু ম্যাচ কার্ড ওই আইপিএলের মেগা অকশনের জন্য, তাহলে আমি মনে করি সেটা বেটার হতে পারতো। তারা 5 জনকে অলরেডি রিটার্ন করে ফেলেছে, তাহলে হিসাব মতো আর একটাই আরটিএম বা রাইট টু ম্যাচ কার্ড তাদের হাতে পড়ে রয়েছে ওই আইপিএলের মেগা অকশনের জন্য। তো ওই জায়গাটাতে আমি বলছিলাম আরেকটা অপশন যদি তারা খোলা রাখতো তাহলে দুটো আরটিএম তারা ডেফিনেটলি অবশ্যই পেত। আর এছাড়াও মোহাম্মদ শামিকে তারা রিটার্ন করেনি, এটা খুবই একটা সারপ্রাইজিং ব্যাপার। আর স্বামীর রিটেনশন না হওয়া নিয়ে আর কি গুজরাটের টিম ম্যানেজমেন্ট থেকেও এরকম বলা হয়েছে, স্বামী যেহেতু আর কি দীর্ঘদিন ধরে চোট আঘাতে ভুগছেন, গত 1 বছরেরও বেশি সময় ধরে তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে, আগের আইপিএল মরশুমটাতেও তিনি গুজরাট টাইটান্সের পার্ট হতে পারেননি। আর এছাড়া ভারতের যে রিসেন্ট টেস্ট সিরিজগুলো গেল বাংলাদেশের এগেনস্টে, নিউজিল্যান্ডের এগেনস্টে, ইভেন আপকামিং যে অস্ট্রেলিয়ার এগেনস্টে টেস্ট সিরিজ, কোনোটাতেই আর কি স্বামী ওই নিজের চোট যেহেতু কাটিয়ে উঠতে পারেননি, সেই কারণে আর কি ওই দলের অংশ তিনি হতে পারেননি। তো আমার মনে হয় পার্টিকুলারলি সেই রিজনগুলোর জন্যই গুজরাটের টিম ম্যানেজমেন্ট স্বামীকে রিটার্ন করার সেই সাহসটা দেখায়নি। মেবি স্বামী যদি আইপিএলের অকশনের আগে পুরোপুরি ফিট হয়ে যেতে পারেন, ইউ নেভার নো, ওই যে তাদের হাতে আরটিএম বা রাইট টু ম্যাচ কার্ডটা পড়ে রয়েছে ওটা ইউজ করেই হয়তো বা স্বামীকে তারা দলে ফিরিয়ে নিলেও নিতে পারে। তো আপনারা কি মনে করেন গুজরাট টাইটান্স যে 5 জন প্লেয়ারকে রিটেন করলো আগামী মরশুমের আইপিএলের জন্য, এই প্লেয়ারদের রিটেনশনের তালিকাটা কি একদম পুরোপুরি ঠিকঠাক আছে, নাকি আপনারা এই রিটেনশন লিস্টে অন্য কোনো প্লেয়ারকে দেখতে চেয়েছিলেন? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি।